সেনাবাহিনীর ভূমিকা কি হবে, তাই না? যে সেনাবাহিনী না শেষ পর্যন্ত না আসলে তো কোনো আন্দোলন সফল হবে না বাংলাদেশে। আগে সবাই অপেক্ষা, সেনাবাহিনীর প্রধান বক্তৃতা শোনার জন্য সারা বিশ্ব বসে আছে। সেনাবাহিনীর প্রধান কি বলবে? সেনাবাহিনীর প্রধান শেখ হাসিনা প্রস্তাবে বক্তৃতা দিয়েছে, তখন তো সেনাবাহিনীর বক্তৃতা শুনতে আমাদের ভালো লাগছে না? খুবই ভালো লেগেছে। সবাই বুঝেছে সেনাবাহিনীর জনগণের পক্ষে দাঁড়িয়েছে। তখন ওনার বক্তৃতা চেয়ে আর কোনো ভালো বক্তৃতা আমার সামনে আসার দরকার নেই, সেনাবাহিনীর বক্তৃতার জন্য হবে। এই সেনাবাহিনী যারা এটা করেছে, যারা আমরা সবাই মিলে সকলের সমর্থনে আজকে বসে আছেন, তারা আজকে সেনাবাহিনী যদি গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে, এর থেকে স্বাগত জানানোর কিছু নাই। আমি বিশ্বের কোন সেনাবাহিনী প্রধানকে কোন সেনাবাহিনী যেখানে সেনাবাহিনী ক্ষমতা দখল করতে চায়, ক্ষমতা আবার দখল করতে চায়, ক্ষমতায় থাকতে চায়, সেখানে সেনাবাহিনীর প্রধান বলছে আমরা একটি গণতান্ত্রিক দেশ চাই, আমরা জনগণের নির্বাচিত সরকার দেখতে চাই। তারা এই কথাগুলো আমরা কিন্তু নেতৃত্ব নেওয়ার জন্য কোনো সময় বলি না। এই মন্ত্রী আমার ব্যাপারে, আমি কিন্তু কোনোদিন আমার ব্যাপারে বলতে চাই, কারণ আমার কৃতিত্ব নেওয়াটা বড় বিষয় না। এটা সমস্ত জাতিকে আমরা কৃতিত্ব দিচ্ছি। কিছু লোকের কৃতিত্ব নেওয়ার কারণে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে লাভ নেই। আমি কৃতিত্ব নেওয়ার জন্য যদি আমি জাতিকে বিভক্তি করি, সেটা কি ভালো কাজ হবে? যারা এই কাজগুলো করছে তারা তো জাতিকে বিভক্ত করছে। শেখ হাসিনার পতনের পিছনে সমস্ত জাতির বিভিন্ন পর্যায়ের মানুষ, সাংবাদিক সহ সকলের কৃতিত্বে এই শেখ হাসিনার পতনের পিছনে। এই জিনিসটা স্বীকার করতে অসুবিধা আছে? তাহলে তো ঐক্যের কথা যে আমরা বলি, অনৈক্য তো এখানে সৃষ্টি হয়েছে। আপনি যারা অবদান রেখে, যারা আনসাং হিরো, তাদেরকে আপনি কৃতিত্ব দিয়ে আমরা কিছু লোক যদি মনে করি আমাদের জন্য শেখ হাসিনা চলে গেছে, এটা বিশ্বাসযোগ্য কথা হবে? কেউ বিশ্বাস করবে? যারা ঐক্যের কথা যখন বলবেন, কথাবার্তা বলার সময় চিন্তা করে বলতে হবে, সত্যকে স্বীকার করতে হবে, ইতিহাসকে স্বীকার করতে হবে। যে মানুষগুলো ত্যাগ স্বীকার করেছে, চলে গেছে, যারা বেঁচে আছে, স্বীকার করতে হবে। এককভাবে কোন দেশ এগোতে পারে, এখানে আমাদের জাতি। আজকে এই শীর্ষ নিউজ, সে যে তার যে ত্যাগ, এটা আমরা একটা খুব ছোট আকারে এগুলি কিন্তু পালন করছি, ছোট আকারে পালন করছি। এই মানুষটার ত্যাগ আয়না করে গেছে, এটা বলেছে, সে যে আয়না করে কারা গেছে, যে মানুষটাকে আয়না করে নিয়ে গেছে, তাকে শেখ হাসিনার সরকার কত বড় থ্রেট ফিল করছে আপনি বুঝেন? অনেককে তো আয়না করে নিয়ে যায় না, অনেককে জেলে নিয়ে যায় না, অনেকের মধ্যে মিথ্যা মামলা হয় না, অনেকে টিভির কাস্টডিতে সপ্তাহের সপ্তাহ নির্যাতিত হয়নি। তারাও বলছে এখন তারা নাকি আন্দোলন করে শেখ হাসিনাকে বিদায় করে দিচ্ছে। কি মুশকিলের কথা! তাহলে কিভাবে যেই লোকগুলো আজকে এমনকি সরকারেও আছে, আজকে যদি শেখ হাসিনা না যেত, এই লোকগুলো এখন কোথায় না? চিন্তা করুন তো, কেউ অস্ট্রেলিয়া, কেউ আমেরিকা, কেউ জাপান, কেউ আমেরিকা, তার নিজ নিজ কাজ দিয়ে তারা ব্যস্ত ছিল। আমি তো এমনও দেখেছি, এদের অনেককে আমরা একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য পাই। আমরা বলেছি আপনারা স্টেটমেন্ট দেন না, হ্যাঁ আসে নাই। আজকে যদি শেখ হাসিনা চলে যেত, এই লোকগুলো কোথায় থাকতো? যা চিন্তা করুন, এটা তো তার যার যার কাজে, যার যার পেশায় নিয়োজিত, তাদের সাধারণ জীবনযাপন করতো না। কিন্তু আমরা কোথায় থাকতাম? এখানে যারা বসে আমরা কোথায় থাকতাম? ঝুঁকিয়েছিল, ওখান থেকে আর বেরোতে পারতাম না। আজীব আমাদের বিরুদ্ধে পুলিশ মার্ডার, অন্য শত শত মামলার কথা আমি বলছি না, মানে আমরা কোথায় থাকতাম? পুলিশ মার্ডার কে আপনাকে যখন দেয়, আপনার হয়তো ফাঁসি হবে,
আজীবন জেল হবে, এই তো। তাহলে আমরা কোথায় থাকতাম আর ওরা কোথায় থাকতাম? এখানে যারা আছে সবগুলো যেদিন শেখ হাসিনা পালিয়ে যায় সেদিনও তো আমরা জেলের ভিতরে, আমাদের সাথে 10,000 লোক গেলে 10,000 বেশিরভাগই বিএনপির নেতা কর্মী, আমাদের ইসলামের নেতা কর্মীরা ছিল, মঞ্জু ছিল, আমাদের অনেকে ছিল, অনেকে। তাহলে আমাদের আজকে এই জিনিসটা অনুধাবন করতে হবে। আমরা যে ঐক্যতা বলতে থাকি, ঐক্যের জন্য তো আপনাকে সেই ঐক্যের মন মানসিকতা থাকতে হবে, আপনাকে গণতান্ত্রিক মন মানসিকতা থাকতে হবে। জনগণের মালিকানা কথাটা আপনি মাথায় রেখে আপনি ঐক্যের কথা বলতে পারবেন। আপনার সুবিধার জন্য ঐক্যের কথা বলতে তো সেটা ঐক্য হবে না। আপনি একদিকে আপনার সব কৃতিত্ব নিয়ে যাবেন, যেগুলো সবাইকে অস্বীকার করে আবার বলছেন ঐক্যের। আপনি গণতন্ত্রের পথে হাঁটতে চাইবেন না, আপনি জনগণের নির্বাচিত সরকার চাইবেন না, আপনি জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাইবেন না, তারপরে বলো ঐক্যের কথা। গণতন্ত্র নির্বাচনের সাথে সংস্কারকে মুখোমুখি করবেন কি জন্য? সংস্কার এবং গণতন্ত্র নির্বাচনের কোনটার সাথে কোনো পারস্পরিক সাংঘর্ষিক কিছু না। আমরা তো 7 বছর আগে থেকে সংস্কার কথা বলছি, তখন কারো মুখে সংস্কার কথা শুনি বেগম খালেদা জিয়া মিশন 20 ও কি বলেছেন উনি? প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি থাকতে পারবেন, যেটা বেগম খালেদা জিয়া মিশন 20। উচ্চ কক্ষ 2 চেম্বার, উচ্চ কক্ষের কথা উনি বলেছেন 7 বছর আগে। প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতা 7 বছর আগে বলেছে। আজকে নতুন কিছু শুনতেছিলেন, একই কথা আমরা আবার যারা আমাদেরকে সংস্কারের সবক দিতে চায় তাদের মুক্তি যেগুলো আসছে এগুলো আমাদের কাছ থেকে। পরবর্তীতে 27 দফা, পরবর্তীতে আমাদের যাদের যুগপথে যারা আন্দোলন আছে তাদের দফাগুলো আমরা যোগ করে সাইফুল ভাইদের সহ আমাদের রাশেদ সহ আমরা এটাকে 31 দফায় দিয়ে গেছি। এবং তারপরে বলেছে আর যদি কোনো সংস্কারের প্রয়োজন হয় আমরা উন্মুক্ত আছি, দেশবাসীকে বলেছি আপনারা জানান সংস্কার কি আছে। এবং এই সংস্কার নিয়ে আমরা এই প্রস্তাব নিয়ে সারা বাংলাদেশের গ্রামে গ্রামে যাচ্ছি, শহরে শহরে যাচ্ছে, থানায় থানায় যাচ্ছে। কই আর যারা সংস্কারের কথা বলছে তারা যাচ্ছে এগুলো? তারা কি জনগণের কাছে নিয়ে যাচ্ছে এগুলো? আমরা তো নিয়ে যাচ্ছি জনগণের কাছে, এখনো চলছে। প্রত্যন্ত অঞ্চলে আমাদের 31 দফা সংস্কারের কথা নিয়ে যাচ্ছে, কারণ আমাদের কমিটমেন্ট আছে। আমরা এটা আমরা করবো, এই জন্য জনগণের কাছে নিয়ে যাচ্ছি। চুপ করে বসে থাকতাম, চুপ করে বসে থাকতাম, এটা আমরা নিয়ে যাচ্ছি। এবং কিভাবে বাস্তবায়ন করবো আগামী নির্বাচন করে সেটাও বলা আছে পরিষ্কার, যে আপনাদের জাতীয় সরকারের মাধ্যমে আমরা বাস্তবায়ন করবো। কারো কাছ থেকে তো পরিষ্কার কিছু আসে না। আমরা তো সবকিছু শুরু থেকে শেষ সবকিছু পরিষ্কার ভাবে বলে দিয়েছি। সংস্কারকে নির্বাচনের সাথে সাংঘর্ষিক কেন করা হচ্ছে? তার মানে অন্য কোনো উদ্দেশ্য আছে? আসলে সংস্কার না, আসলে অন্য কিছু, অন্য মতলব। তারপরে বিচারের কথা আসে, আর কে বিচার করবে? আমাদের থেকে ভুক্তভোগী, আমাদের থেকে কষ্ট, আমাদের থেকে ত্যাগ কেউ করেছে? ইউনুস সাহেবের সাথে আমাদের ওখানে যে সভা ছিল, আমি বলা উচিত না, আমি ওখানে ভিতরে বলেছি আপনারা যারা বিচার করতেছেন আওয়ামী লীগের, আপনারা যারা আছেন আমার থেকে বেশি ত্যাগ বেশি আপনাদের কেউ করবেন। বিচার করলে আমরাই করব, আমাদেরই কমিটমেন্ট। আর আপনাদের বিচার সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাই না, এটা অনেকে বলছি। আপনারা কতটুকু করতে পেরেছেন আমরা দেখেছি। তবে যেটা আপনারা করবেন না, যাদের কি বিচার আপনি আনবেন না, আমরা কিন্তু সেই দোষরদের বিচার আপনি আনবো। একটা কথা বলে দিই, বিচার সরকার করে না। যারা বিচার সমাপ্তির কথা বলে, বিচার সরকার করে না, বিচার করে বিচারকৃত। যারা বিচারকে সরকার যখন বলে বিচার অমুক দিনে শেষ হয়ে যাবে, এত দিনে শেষ হয়ে যাবে, সেটা শেখ হাসিনার বিচার। অর্থাৎ বিচার বিভাগের তো কোনো আস্থা নেই, সরকার বিচার করে দেবে। ওই বিচার তো বাংলাদেশে হলে
আর গণতন্ত্র থাকবে না। আমরা তো বিচার বিভাগের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, তাই না? তো বিচার তো করবে বিচার বিভাগ, আদালত করবে। আমরা আনবো বিচারের আওতায়। আপনারা যতটুকু আসছেন, যেটা পারেন না এটা আমরা নিয়ে আসবো, এবং বিচার বিভাগ সেই বিচার। এটার সাথে নির্বাচনের কি সম্পর্ক? কোন সম্পর্ক নেই। তাহলে এই বিষয়গুলো এনে আপনারা কি করতে চাচ্ছেন? আরো দীর্ঘায়িত করে, আরো দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়ে, আরো বেশি অনির্বাচিত সরকার দিয়ে, অনির্বাচিত সরকারের বিরুদ্ধে 16 বছর লড়াই করলাম, আরো অনির্বাচিত সরকারের দিনে দেশ চলবে? এটা কি হতে পারে নাকি? আপনারা দেখেন, যখন আজকে গভর্নমেন্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেল, তাহলে এখানে কিভাবে বিষয়টা? ছাত্র জনতার আন্দোলন, সমস্ত রাজনৈতিক দলের আন্দোলন এবং আর্মি এটাকে ফ্যাসিলিটেট করেছে। এটাই তো শেখ হাসিনার প্রস্তাবের ঘটনা। এবং আজকে যিনি যারা বসে আছেন সহ সবাইকে এই তিন শক্তির সমর্থন, সবাই ঐক্যবদ্ধভাবে ওনাদের পিছনে বসিয়েছে। আর শেখ হাসিনা যখন আন্দোলন করবে, সমস্ত দেশের মানুষের একটা সংখ্যা ছিল আর্মির ভূমিকা কি হবে, সেনাবাহিনীর ভূমিকা কি হবে, তাই না? যে সেনাবাহিনী না শেষ পর্যন্ত না আসলে তো কোন আন্দোলন সফল হবে না। বাংলাদেশে আগে হয়েছে, সবাই অপেক্ষা। সেনাবাহিনীর প্রধান বক্তৃতা শোনার জন্য সারা বিশ্ব বসে আছে। সেনাবাহিনীর প্রধান কি বলবে? সেনাবাহিনীর প্রধান শেখ হাসিনা প্রস্তাবে বক্তৃতা দিয়েছে। তখন তো সেনাবাহিনীর বক্তৃতা শুনতে আমাদের ভালো লাগছে না? খুবই ভালো লেগেছে। সবাই বুঝেছে সেনাবাহিনীর জনগণের পক্ষে দাঁড়িয়েছে। তখন ওনার বক্তৃতা চেয়ে আর কোনো ভালো বক্তৃতা আমার সামনে আসার দরকার নেই। সেনাবাহিনীর বক্তৃতার জন্য এই সেনাবাহিনী যারা এটা করেছে, যারা আমরা সবাই মিলে সকলের সমর্থনে আজকে বসে আছেন, তারা আজকে সেনাবাহিনী যদি গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে, এর থেকে স্বাগত জানানোর কিছু নাই। আমি বিশ্বের কোন সেনাবাহিনী প্রধানকে কোন সেনাবাহিনী যেখানে সেনাবাহিনী ক্ষমতা দখল করতে চায়, ক্ষমতা আবার দখল করতে চায়, ক্ষমতায় থাকতে চায়, সেখানে সেনাবাহিনীর প্রধান বলছে আমরা একটি গণতান্ত্রিক দেশ চাই, আমরা জনগণের নির্বাচিত সরকার দেখতে চাই, এবং বলছে দেশ পরিচালনা করবে নির্বাচিত সরকার, রাজনীতিবিদরা দেশ পরিচালনা করবে। বিশ্বের কোন সেনাবাহিনীর প্রধান বলেছে কথা? আজকে উনি তো আমাদেরকে নিশ্চিত করছে বাংলাদেশ সার্বজনীন সেনাবাহিনী আসবে না, আসা উচিত না। বাংলাদেশ চলবে রাজনীতিবিদদের নেতৃত্বে, বাংলাদেশ চলবে গণতান্ত্রিক ভাবে, সেনাবাহিনীর কোন ভূমিকা নাই। একথা নেত্রী বলছে। এটা তো সমস্ত জাতিকে ভালোভাবে দিয়েছে যে সেনাবাহিনীর থেকে এটা আসছে। আর যারা গণতন্ত্রের কথা বলছে তারা গণতন্ত্রের দিকে যেতে চাচ্ছে না, তারা নির্বাচনের দিকে যেতে চাচ্ছে না। তারা কি চাচ্ছে? ওই শেখ হাসিনা যে দোহাই দিয়ে ক্ষমতা অব্যাহত রেখেছে, এখানে কোনো ব্যবধান আমরা দেখতে। তাহলে আমরা এখনো এই সরকারকে সমর্থন করছি, কারণ আমাদের সকলের সমর্থনে কিন্তু এই সরকারকে বলছে সমস্ত ছাত্র জনতা, সমস্ত রাজনৈতিক দল, সেনাবাহিনী, আমরা সবাই স্বাগত জানিয়ে। আজকে যদি আপনি চিন্তা করেন, যারা সেদিন এই সরকারকে বসিয়েছে তাদের কতজন এখানে এখন ওই স্পিরিটের মধ্যে আছে, ওইদের মধ্যে আছে? কেন থাকবে না? না থাকলে এদের জন্য তাকে স্মরণ করবে না। যদি সবাই যারা মিলে সেটি করেছিল তারা যদি আজকে সরে যেতে চায়, তাহলে এদের জন্য কাকে স্মরণ করবে? সেই ঐক্য তারা মানছে। তাহলে কি গণতন্ত্রের বিপত্তির শক্তি? তাহলে কি নির্বাচনকে ভয় পায়? নির্বাচন করতে ভয় পাওয়ার কিছু নাই। আপনি গণতন্ত্রের কথা বলবেন, জনগণের কথা বলবেন, আবার নির্বাচনকে ভয় পাবেন, নির্বাচনে যাবেন না। আমি কবে জনপ্রিয় হয়ে উঠব, আমাদের কখন সুযোগ হবে, জনগণ আমাদেরকে কখন নির্বাচিত করতে পারে,
এটার মধ্যে গণতন্ত্র চলে, এটার মধ্যে বাংলাদেশের মানুষের মালিকানা আমি কেড়ে নিতে পারবো না, আর গণতান্ত্রিক রাজনৈতিক সাংবিধানিক অধিকার কেড়ে নিতে পারবো না। সময় এসেছে ঐক্যবদ্ধভাবে, এই যে আজকে সাংবাদিক ভাইদের বলছি, তাদের নিরপেক্ষতা, তাদের মিডিয়ার স্বাধীনতা নির্ভর করবে দেশের যদি একটি গণতান্ত্রিক সরকার আছে কিনা। একটি অগণতান্ত্রিক সরকার যদি সেটা যেই সরকারই হোক চলতেই থাকে, আপনি দেখবেন আপনাদের মিডিয়ার উপর নিয়ন্ত্রণ বাড়তে থাকে। আপনি অগণতান্ত্রিক সরকার যতদিন বাড়বে মিডিয়ার উপর চাপ বাড়তে থাকে, কারণ জনগণের সন্তানরা যারা থাকতে চায় তারা সকলকে নিয়ন্ত্রণ করতে চায়, যেটা শেখ হাসিনা করেছিল। সুতরাং খুব সহজ ব্যাপার, আমরা ঐক্যবদ্ধভাবে আজকে আমরা এখানে যারা আছে আমরা সবাই ঐক্যবদ্ধ গণতন্ত্রের জন্য, আমরা সবাই নির্বাচন চাই। সুতরাং রোডম্যাপ দিলে দেশ গণতান্ত্রিক মোড়ের মধ্যে ঢুকবে, গণতান্ত্রিক মোড়ে ঢুকতে পারছে না, বিচ্ছিন্নভাবে সবকিছু হচ্ছে, অস্থিরতা হচ্ছে। যে মুহূর্তে আপনি নির্বাচনের কথা বলবেন, রোডম্যাপ দেবেন, দেশ গণতান্ত্রিক মোড়ের মধ্যে প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাবে, গণতন্ত্র তখন থেকে কাজ করতে শুরু করবে। সুতরাং বলবো সকলকে শুনেন, যে কোনো সরকার যখন চলে যায় তখন বাংলাদেশে একটা অস্থিরতা হয়, ওই সরকারের মধ্যে আমরা বিভিন্ন ভাবে তাদেরকে ভিক্টিমাইজ করি, সেটা এগুলো কতদিন চলবে। সরকার আসবে, সরকার যাবে, সকলের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকবে, সকল দলের মধ্যে কথাবার্তা বলতে হবে। সরকার যাওয়ার অর্থ নয় যে সেই সরকারের উপর সবকিছু দোষ চাপিয়ে, আমরা সেটা চাই না। আমরা চাই ইন্টেরিয়র গভর্নমেন্ট যাবে, সম্মানের সাথে যাবে, তারা যাওয়ার পরও বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে তাদের সুসম্পর্ক থাকতে হবে, তারা আমরা মিলে কাজ করতে হবে, সেটা কেয়ারটেকার হোক, বিএনপি হোক, অন্য দল হোক, দেশটা তো আমরা সকলে মিলে করতে হবে। সুতরাং সেই জায়গাটা যাতে নষ্ট না হয় এই অনুরোধ রেখে বিদায় নিচ্ছি। সবাই